তো আজকে আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 9-এ কোষে দেখি 15-র যে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সেই চ্যাপ্টারটা আজকে শুরু করবো। আজকে করাবো হচ্ছে আমি তোমাদের 15.1-এর সমস্ত মানে 15.1-এর অঙ্কগুলো তোমাদের করাবো। তো দেখো এই যে চ্যাপ্টারটা শুরু করতে গেলে তোমাদের কিন্তু এখানে প্রচুর ফর্মুলা লাগবে, ঠিক আছে? প্রচুর ফর্মুলা এখানে কিন্তু আসবে, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বিভিন্ন ধরনের যে সূত্রগুলো তোমরা রয়েছে এবং এছাড়াও নতুন মানে ক্লাস 8-এ তোমরা অনেক সূত্র তোমরা জেনেছিলে এবং তারপরেও আরও যে সূত্র অনেক নতুন নতুন সূত্র কিন্তু তোমাদের এখানে আসবে। তো আপাতত আজকের মতন যে অঙ্কগুলো করাবো যেগুলো সূত্রগুলো লাগবে সেগুলো আগে বলি। তো দেখো প্রথমেই যেটা মানে হবে সেটা হচ্ছে তোমাদের কি, যে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে ধরো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলে? ধরো আয়তক্ষেত্র আমরা জানি কেমন টাইপের হয়। ধরো এরকম যার বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, যার বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, অর্থাৎ এটার মাপ যা হবে এটারও মাপ তাই হবে, আবার এটার মাপ যা হবে এটার মাপ তাই হবে। অর্থাৎ এটা 10 হলে এটা 10, এটা 5 হলে এটা 5, তাই তো? আয়তক্ষেত্র কাকে বলে? যার বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, তাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক এরকম টাইপের ছবিটা হয়ে থাকে। তো আমরা জানি যে এর বিপরীত বাহুগুলি মানে এটা 10 হলে এটা 10, এটা 5 হলে এটা 5। এবার এর কিছু কিছু ফর্মুলা রয়েছে, যেমন আয়তক্ষেত্রের পরিসীমা মানে, আর পরিসীমা মানে হচ্ছে ধরো তুমি এইখানে রয়েছো, তুমি এইরকম এক পাক ঘুরছো, এটার চারিদিকে এক পাক ঘুরছো, এরকম ঘুরছো, ঘুরে আবার তুমি এই জায়গাটাতেই এসে পৌঁছালে, এইটাকে এই যে চারিদিকটা একবার এক পাক ঘুরে এসে এখানে যে পৌঁছালে এই এক পাকটাকেই বলা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে 2, ব্র্যাকেটের মধ্যে দেখো লেখা আছে, আমি শর্টে লিখেছি, দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কি, এটা যোগ এটা যোগ এটা যোগ এটা, এটাকে আমি বারবার না করে দুটো দৈর্ঘ্যকে যোগ করছি, দুটো প্রস্থকে যোগ করলেই এটা পেয়ে যাচ্ছি। তাহলে ফর্মুলাটা কি হলো? আয়তক্ষেত্রের পরিসীমা 2, ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে? এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে ভেতরের পুরো কতটা জায়গা আছে, এই ভেতরে কতটা জায়গা আছে, এটাকে কি বলা হয়? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে কি বেরাবে? ক্ষেত্রফল বেরাবে, ঠিক আছে? নেক্সট তারপর হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে এই যে কর্ণ, ঠিক আছে? এই কর্ণের দৈর্ঘ্য যদি কোনো সময় বের করতে বলে, মানে একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এই কোণ থেকে এই কোণটা কত, আবার এই কোণটা থেকে এই কোণটা কত, এটাকে বলা হয় কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে না √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, ঠিক আছে? এটা বেরিয়ে গেল আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রের এই 3টে ফর্মুলা হয়ে গেল। এরপর চলে আসছে আমি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে? এই হলো বর্গক্ষেত্র, যার 4টি বাহু মানে যার বাহুগুলি প্রত্যেকটি সমান, অর্থাৎ এটা যদি 10 হয়, এটা 10, এটা 10 আর এটা 10, ঠিক আছে? তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা মানে এক পাক মানে কত হচ্ছে? এক পাক ফর্মুলা হচ্ছে 4 গুণ বাহু, মানে কি এটা যোগ এটা যোগ এটা যোগ এটা 40 হচ্ছে, প্রত্যেকটা 10কে তো যোগ করো প্রত্যেকটা চারিদিকটাকে, তাহলে সেটাকে লিখে কেমন হয়? 4 গুণ বাহু, ঠিক আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে ভেতরে কতটা জায়গা আছে কি পড়বো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার, ঠিক আছে? বাহু স্কোয়ার। নেক্সট তারপরে 5 নম্বর ফর্মুলাটা কি? এই 6 নম্বর 4 দেয়ালের ক্ষেত্রফল। 4 দেয়াল মানে একটা ঘর, একটা ঘরে পুরো 4টে যত দেয়াল থাকে, একটা ঘর যদি একটা ঘর হয়ে থাকে তার 4টে দেয়াল হয়ে থাকে, একটা ঘরের যদি এরকম টাইপের ঘর হয় তার 4টে দেয়াল হয়ে থাকে, এই যে চারিদিকে নিচটা ধরো মেঝে, আর এটা 4টে দেয়াল হয়ে থাকে, এরকমভাবে সব চারিদিক দেয়াল হয়ে থাকে। তাহলে এই যে 4টে দেয়াল, উপরে ছাদ এবং 4টে যে দেয়াল, 4 দেয়ালের ক্ষেত্রফল, উপরে ছাদটা বাদ দিয়ে কিন্তু, তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল কত হবে? 4 দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে যদি থেকে থাকে 2, ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার সঙ্গে যদি উচ্চতাটা যোগ করে দাও তাহলে কি বেরিয়ে যাবে? তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এই ফর্মুলাগুলো কিন্তু আজকে তোমাদের প্রয়োজন হবে, ঠিক আছে? চলো এবার আমি তোমাদের অঙ্কের মাধ্যমে ব্যাপারটা বোঝাবো। চলো মুছে দিয়ে এটা। তাহলে দেখো প্রথমের 1 নম্বর যে অঙ্কটা, অর্থাৎ 1 নম্বর অঙ্কটা আমরা প্রথমে করব। প্রথমে 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যে কোষে দেখি, হ্যাঁ কোথায় গেল? 1 নম্বরে না, 3-এর অঙ্ক থেকে, 3-এর থেকে করাবো আমি, 3 নম্বর, ঠিক আছে? কি বলেছে প্রথমে দেখো, বিরাটি মহাজ্যোতি সঙ্গে আয়তকার মাঠের দৈর্ঘ্য, একটা আয়তকার মাঠ রয়েছে যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দিয়েছে, পরিমাণ কিন্তু দেয়নি, অনুপাত দিয়েছে কত? 4:3।
মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে, মাঠটার চারিদিকে একবার যদি তুমি হেঁটে আসো তাহলে 336 মিটার পথ অতিক্রম করা হয়। তাহলে মাঠের ক্ষেত্রফল হিসাব করে বলি কত হবে সেটা বের করতে বলেছে। মানে একটা আয়তকার জমি আছে, ধরো এরকম একটা আয়তকার জমি আছে, আমি এখানটা লিখছি, এরকম ধরো একটা আয়তকার জমি আছে, ঠিক আছে, এরকম একটা আয়তকার জমি আছে, জমি বলছি সরি মাঠ আছে, যার দৈর্ঘ্য ও প্রস্থ, ভালো করে শোনো, দৈর্ঘ্য ও প্রস্থ অনুপাতে দিয়েছে, ভালো করে দাও, পরিমাণ কিন্তু দেয়নি। যদি অনুপাতে দেয় তাহলে কিন্তু সেটা অরিজিনাল হবে, প্রস্থ মানে দৈর্ঘ্য প্রস্থ নয়, ওটা ঠিক, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ ধরলাম আমি কথা 4x, আর প্রস্থটা ধরে নিলাম আমি কত আছে 3x ধরে নিলাম, এটা হলো প্রস্থ, ঠিক আছে। আর কি বলেছে, বলেছে যে মাঠটার চারিদিক, অর্থাৎ এইখানটা থেকে এক পাক, মানে মাঠটাই এক পাক মানে কত 336, এক পাক মানে কত 336, পরিসীমা কিন্তু অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমাকে বলেছে মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল বের করতে হলে তোমার কি জানতে লাগবে, অরিজিনাল দৈর্ঘ্য ও প্রস্থটা জানতে লাগবে, কিন্তু এটা তো দৈর্ঘ্য প্রস্থ দেয়া নেই, দৈর্ঘ্য প্রস্থ কেমন ভাবে দেয়া আছে, অনুপাতে দেয়া আছে, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। ভালো করে শোনো না এই জিনিসটা, কারণ যখন তোমরা ক্লাস 10-এ উঠবে সেটা তোমাদের খুব প্রয়োজন পড়বে। কি, যখনই অঙ্কের মধ্যে কোনো একটা কিছু দেয়া থাকবে না, যখনই অঙ্কের মধ্যে তোমাদের কোনো কিছু দেয়া থাকবে না, তাহলে নিশ্চয়ই কোনো একটা উত্তর দেয়া থাকবে, মানে এই ফর্মুলার মধ্যে কোনো একটা উত্তর দেয়া থাকবে, হয় আয়তক্ষেত্রের পরিসীমা, নয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, নয় আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, একটা কিছু দেয়া থাকবে। দেখো এই অঙ্কটাতে তো দেয়া আছে মাঠটার এক পাক, মানে চারিদিক এক পাক কত বলছে 336, তার মানে কি দেয়া আছে বলতো, মাঠটার পরিসীমা দেয়া আছে, মাঠটার পরিসীমা দেয়া আছে। তাহলে আমার টার্গেট কি হবে বলতো, আমিও মাঠের পরিসীমা বের করব, মাঠের পরিসীমাটা আমিও বের করব, দিয়ে ওটার সাথে শর্তানুসারে করবো, মানে কি আমার অনুযায়ী মাঠের পরিসীমা বের করব, ওদের অনুযায়ী তো মাঠের পরিসীমা দিয়ে দিয়েছে, তাহলে বের করি। তাহলে ধরি নিতে হবে, ধরি মাঠের দৈর্ঘ্য, মাঠ ছিল তো, হ্যাঁ, মাঠের দৈর্ঘ্য 4x মিটার, মিটার তো 4x মিটার, আর মাঠের প্রস্থ 3x মিটার। ভালো করে ব্যাপারটাকে বোঝো কিন্তু। তাহলে আমাকে কি বের করতে হবে, সবসময় খেয়াল রাখবে অঙ্কের মধ্যে একটা কিছু না কিছু উত্তর দেওয়া থাকবে। যখনই দৈর্ঘ্য প্রস্থ বা এই অঙ্কের মধ্যে যদি মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি বাহু না দেওয়া থাকে, তাহলে অঙ্কের মধ্যে কোনো একটা উত্তর দিয়ে দেবে। এখানে কি উত্তর দিচ্ছে, আয়তক্ষেত্রের পরিসীমা দেয়া আছে, কি দেওয়া আছে, আয়তক্ষেত্রের পরিসীমা, ঠিক আছে। তাহলে তোমাকে কি বের করতে হবে, তুমি ধরে নিয়ে, মানে দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়ে তুমি তোমার মতন ভাবে পরিসীমা বের করো। মানে কি ব্যাপারটা বোঝো, ধরো তোমাকে কেউ, ধরো কথা বলি, তোমাকে এখান থেকে কেউ, মানে তোমার বাড়ি থেকে কেউ হাওড়া যেতে বললো, সাপোজ ধরো এরকম, এখানটা ধরো হাওড়া, তুমি সাপোজ এই জায়গাটা রয়েছো, তুমি কি করলে সোজা চলে গেলে হাওড়া, ঠিক আছে। আর একজন কোথায় রয়েছে, এরকম জায়গায় এখানেই রয়েছে, ও কি করলো এরকম ভাবে গিয়ে হাওড়া গেল। তার মানে কি দুজনে তো একই জায়গায় গেলে, দুজনের জায়গা একই কিন্তু পথটা আলাদা হতে পারে, কিন্তু দুজন একই জায়গায় যাবে। তাহলে এখানেও কিন্তু সেম ব্যাপারটা বলেছে, দৈর্ঘ্য ও, মানে তোমাকে অঙ্কের মধ্যে বলে দিয়েছে, মানে অঙ্কের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ দেয়া নেই, কিছুই দেয়া নেই। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি দেয়া না থাকে, নিশ্চয়ই অঙ্কের মধ্যে কোনো না কোনো একটা উত্তর দেয়া হবে। তোমাকে আগে থেকে বলে দিয়েছে, আমি পরিসীমা দিয়ে দিয়েছি অঙ্কের মধ্যে। তাহলে কি করব, আমি পরিসীমায় দেয়া আছে, মানে ও কিন্তু এখানে পৌঁছে গেছে, পৌঁছে দাঁড়িয়ে আছে, তোমাকেও ওখানে পৌঁছাতে হবে। তাহলে কি তুমি কি বের করবে, তুমিও তোমার মতন পরিসীমা বের করবে। তাহলে পরিসীমার ফর্মুলা কি, লেখো এখানে আয়তক্ষেত্রের পরিসীমা। অনেকে এটা ডাইরেক্ট শর্তানুসারে করে দেবে, ঠিক আছে, দরকার নেই, আগে বুঝে নাও ব্যাপারটা। শর্তানুসারে ডাইরেক্ট না করে আগে পরিসীমা আলাদা করে বের করে নেবে, বের করে তারপর শর্তানুসারে করবে। দেখো আয়তক্ষেত্রের বা মাঠের পরিসীমা, মাঠের পরিসীমা কি ফর্মুলা ছিল দেখো, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা ফর্মুলা ছিল। তাহলে ঠিক আছে, দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 দৈর্ঘ্য কত
4x প্লাস প্রস্থ কত 3x, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে কত 2 4 আর 3 7, 7x, ঠিক আছে, ইজিক্যাল টু কত বেরোচ্ছে 14x। এত মিটার বেরিয়ে গেল কিন্তু। ভালো করে দেখো, তাহলে মাঠের পরিসীমা আমি বের করলাম আমার অনুযায়ী, দৈর্ঘ্য প্রস্থ ধরে আমার অনুযায়ী মাঠের পরিসীমা কত বেরোলো 14x। অঙ্কের মধ্যেও কিন্তু পরিসীমা এই যে চারিদিক তো দেয়াই আছে, এই যে অঙ্কের মধ্যেও দেয়া আছে 336, তার মানে কি ওদের অনুযায়ী পরিসীমা কত 336, মানে বইতে যেটা দেয়া আছে সেখানে পরিসীমা বলতে কত 336, আমি আমার অনুযায়ী বের করলাম যেটা কত এইটা পরিসীমা, মানে একই কথা, দুজনেই পরিসীমা বের করেছি, আমি ধরে বের করেছি, ওদের উত্তরটা দিয়ে, তার মানে কি আমার উত্তর আর ওদের উত্তরটা সমান। তাহলে লিখতে পারি শর্তানুসারে 14x ইজিক্যাল টু 336, তাহলে x ইকুয়াল টু, এটা ওদিক চলে যাবে, 336 ইকুয়াল টু 14, ঠিক আছে, কাটাকুটি করো, 14 দিয়ে কাটাকুটি করো, 14 দুগুণে 28, 4 14 56, তাহলে x ইকুয়াল টু বেরালো হচ্ছে 24, তাহলে x ইকুয়াল টু বেরিয়ে গেল কত 24। এইবার আমি কি করবো, x এর মান এই দৈর্ঘ্যতে আর প্রস্থতে দিয়ে দিই, তাহলে কি বেরিয়ে যাবে, দৈর্ঘ্য প্রস্থটা বেরিয়ে যাবে, দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে গেলে আমার ক্ষেত্রফল বের করা সহজ। করি, এটা মুছছি আমি। তাহলে দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল কত 4x, তাই তো, তার মানে কত 4 গুণ 24, 48 দুগুণে 96 মিটার, ঠিক আছে। নেক্সট প্রস্থ কত ধরেছিলাম আমি 3x, তাহলে দাঁড়াচ্ছে কত 3 গুণ 24, 72 মিটার। তাহলে দেখো ওই যে আয়তক্ষেত্রটা ধরেছিলাম তার দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আমি পেয়ে গেলাম। এবার আমাকে কি বের করতে বলেছে, যে মাঠের ক্ষেত্রফল কত। একদম সহজ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মাঠের ক্ষেত্রফল ফর্মুলা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ তো আমি পেয়ে গেছি, তাহলে লিখি মাঠের ক্ষেত্রফল, ফর্মুলা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল 96 আর প্রস্থ কত 72, তাহলে অ্যান্সার কত হচ্ছে, আমি গুণটা করি এখানে, 96 গুণ 72, 6 দুগুণে 12 2, 9 দুগুণে 18, 6 দুগুণে 9 দুগুণে 18 আর 19, 6 7 42 2, 6 7 42 2, 7 নং 63, 64 65 66 67, 7 নং 63 63 আর 4 67, 2 9 আর 2 11 1, হাতের হলো 1, 7 আর 8 আর 9 9 6, অ্যান্সার বেরালো 6912 বর্গ মিটার। যখনই ক্ষেত্রফল বেরাবে এর একক বর্গ মিটার কিন্তু হবে, বর্গ কথাটা ব্যবহার করতে হবে, বর্গ মিটার। তাহলে মাঠের ক্ষেত্রফলের অ্যান্সারটা কত বেরালো, মাঠের ক্ষেত্রফলের অ্যান্সার বেরালো কত 6912 বর্গ মিটার। কি বললাম বুঝতে পেরেছো, 6912 বর্গ মিটার। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও, তারপরে অঙ্কটা আমি করাচ্ছি। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 4 নম্বরের অঙ্কটা। 4 নম্বরের অঙ্কটা কিন্তু আমি তোমাদের করাবো, ঠিক আছে। 4 নম্বরের যে অঙ্কটা, 4 নম্বরের অঙ্কটা করাবো। কি বলেছে পড়ি না, প্রতি বর্গমিটারে 3 টাকা 50 টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় টোটাল 1400 টাকা। প্রতি মিটারে 8 টাকা 50 টাকা হিসাবে 8 টাকা 50 পয়সা হিসাবে সমরদের জমিটির চারিধারে একই উচ্চতায় তারের বেড়া দিতে কত খরচা হবে তা হিসাব করে লিখি। ভালো করে ব্যাপারটাকে বোঝো,
আমি এই জায়গাটায় আঁকছি। কি বলেছে দেখো ভালো করে, বলেছে যে একটি বর্গাকার জমি, বর্গাকার, আমি এখানটায় আঁকছি। বর্গাকার জমি মানে চারদিক সমান, ধর এটা একটা বর্গাকার জমি, ঠিক আছে? ভালো করে দেখো, এই একটা বর্গাকার জমি বলেছে, এই বর্গাকার জমিতে 1 মিটারের জন্য 3 টাকা 50 পয়সা হিসাবে সমরদের বর্গাকার জমিতে চাষ করতে 1400 টাকা খরচা হয়। বলেছে দেখো, ধরো সাপোজ 1 বর্গ মিটার মানে এইটুখানি জায়গা, এই যে এইটুখানি জায়গা, ধরো সাপোজ এটা হচ্ছে 1 বর্গ মিটার, এই যে এইটুখানি জায়গা চাষ করতে খরচা হয়, মানে প্রতি বর্গ মিটার ধরো এটা 1 বর্গ মিটার, এই 1 বর্গ মিটারের জন্য খরচা হয় 3 টাকা 50 পয়সা। কথার কথা, ধরো 3 টাকা, এই 1 বর্গ মিটারের জন্য কত টাকা খরচা হয়, ধরো 3 টাকা 50 পয়সা খরচা হয়। তোমার বাড়িতে আসলো, কথা বলছি, তোমার বাড়িতে আসলো, বললো যে এই 1 বর্গ মিটারের জন্য 3 টাকা 50 পয়সা আমি চার্জ নিই। এবার বলেছে তাহলে পুরো জমিটা, মানে এটা ধরো পুরোটা জমি, এই পুরো জমিটা চাষ করতে কত টাকা প্রয়োজন পড়বে, 1400 টাকা। তার মানেটা কি, 1400, তার মানে কি 1 বর্গ মিটারের জন্য 3 টাকা 50 পয়সা খরচা আছে, তাহলে পুরো জমিটা, এই পুরো জমিতে চাষ করতে কত টাকা খরচা, 1400 টাকা। তাহলে 1400 টাকায় তো পুরো জমিটা পেয়ে যাচ্ছি, মানে 1400 টাকায় তো পুরো জমিটা চাষ করছি, মানে কি বেরোচ্ছে, 1400 টাকায় পুরো জমিটা চাষ করছি, 1400 টাকায় পুরো জমিটা চাষ করছি। তার মানে 1400 টাকায় পুরো জমিটা মানে কি, বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে, মানে কি 1400 টাকায়, মানে 3 টাকা 50 পয়সা শুধু এইটুখানি জমি চাষ করছে, আর 1400 টাকা পুরো জমিটা চাষ করছে। তার মানে কি 1400 টাকায় যতটা পরিমাণ জমি বেরাবে, মানে 3 টাকা 50 পয়সায় কতটা জমি চাষ করো, 1 বর্গ মিটার। ভালো করে দেখো, 3 টাকা 50 পয়সার জন্য কতটা জমি চাষ করো, সাপোজ ধরো 1 বর্গ মিটার জমি চাষ করো, তাহলে 1400 টাকায় কতটা জমি চাষ করো, যতটা 1400 টাকায় যত পরিমাণ জমি চাষ করছো ততটাই তো এই জমিটার ক্ষেত্রফল। ভালো করে বোঝো যে 3 টাকা 50 পয়সায় কতটা জমি তুমি চাষ করতে পারো, এইটুখানি জমি, তাহলে এই 1400 টাকায় তুমি কতটা জমি চাষ করো, পুরো জমিটা মানে, তার মানে কি বেরোচ্ছে, 1400 টাকায় পুরো জমিটার ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পারছো, অর্থাৎ এখান থেকে তোমার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। তাহলে বের করো, লিখি আমি ঐকিক নিয়মে, না 3 টাকা, এই যে এত টাকা প্রতি বর্গ মিটারে সমুদ্রের বর্গাকার জমি চাষ করতে হয়, এত টাকা দিয়ে চাষ করে 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার। তার মানে 3 টাকা 50 পয়সায় ধরো এইটুখানি জমি চাষ করছো, তাহলে 1400 টাকায় পুরো জমিটা যদি চাষ করে থাকো, মানে 1400 টাকায় কতটা চাষ করছো, পুরো জমিটা চাষ করছো, তার মানে কি 1400 টাকায় পুরো জমিটার ক্ষেত্রফল, পুরো জমিটার মাপটা আমি পেয়ে যাচ্ছি, কতটা জায়গা আছে, হ্যাঁ কি না, তাহলে ওটাই ক্ষেত্রফল। তাহলে 1 টাকা দিয়ে চাষ করে 1/3 টাকা 50 বর্গ মিটার, তাহলে 1400 টাকায় পুরো জমিটা চাষ করছে, তার মানে 1400 টাকায় যতটা পরিমাণ জায়গা বেরাবে সেটাই তো তোমার এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে 3 টাকা 50 ইন্টু 1400 পয়েন্ট যদি তুলি, তাহলে এখানে একটা দুটো শূন্য চলে যাবে পয়েন্টের জন্য, তাহলে কাটাকুটি করি, 0 0 কাটা, 7 দিয়ে, প্রথমে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 0 0 0, 7 দিয়ে 5 7 35, 5 দিয়ে 4 5 20, মানে 4 5 20, 400, কত বেরালো, 400 বর্গ মিটার। তাহলে ব্যাপারটাকে বোঝো, তার মানে 1400 টাকায় পুরো জমিটা চাষ করছে, মানে 1400 টাকায় পুরো জমিটা মানে কতটা জমি চাষ করছে, 400 বর্গ মিটার জমি। তার মানে এখানে কতটা জমি আছে, এই বর্গক্ষেত্রে, এই বর্গক্ষেত্রে এই পুরোটা কতটা পরিমাণ জায়গা আছে, 400 বর্গ মিটার জায়গা আছে। ঠিক আছে, অঙ্কের মধ্যে আমাকে কি বের করতে বলেছে ভালো করে দেখো, বলেছে মাটির চারিধারে বেড়া দিতে খরচা হয়, তাহলে আমি আগে বের করতে বলেছে মাটির চারিদিক, মানে মাটির পরিসীমা বের করতে বলেছে মাঠের চারিদিক, এই চারিদিকে বেড়া দেবে, এখানে ধর বেড়া দেবে, এরকমভাবে বেড়া দেবে,
তার মানে কি বের করতে বলেছে, মাঠটার চারিধার বের করতে কত খরচা বলেছে, মাঠটার চারিধারে বেড়া দিতে কত খরচা, খরচা পরের কথা, আগে আমাকে কি বের করতে হবে, মাঠটার চারিদিক বের করতে হবে, মানে মাঠটার পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, এই যে বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। মাঠটার চারিদিক মানে কি, এটা যেহেতু বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের মাঠটির চারিদিক বলতে ক্ষেত্রে তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, ফর্মুলা কি 4 গুণ বাহু। কিন্তু অঙ্কের মধ্যে কোথাও বাহু দেয়া আছে, দেখো তো দেয়া নেই। কীভাবে বের করবো, আমি কি বলেছিলাম যে অঙ্কের মধ্যে যখনই বাহু বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি দৈর্ঘ্য প্রস্থ না দেওয়া থাকে নিশ্চয়ই কোনো একটা উত্তর দেওয়া থাকে। তাহলে এখানে কি উত্তর দেওয়া আছে ভালো করে দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে, বর্গক্ষেত্রে কি দেওয়া আছে, ক্ষেত্রফল। তাহলে এইখান থেকে আমি বাহু বের করতে পারি না, আমি যদি এই জায়গাটা মানটা বসিয়ে দিই তাহলে এই বাহু থেকে বাহুর মান পেয়ে যাবো না, তাহলে আমি লিখতে পারি না শর্তানুসারে, তার মানে কি দেওয়া আছে অঙ্কের মধ্যে, ক্ষেত্রফল দেওয়া আছে। আমার অনুযায়ী ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু স্কোয়ার। ঠিক আছে, বাহু স্কোয়ার। আমার অনুযায়ী ক্ষেত্রফলের ফর্মুলা লিখে দিই যে বাহু স্কোয়ার। ওদের অনুযায়ী অ্যান্সার কত, এটা 400। ঠিক আছে, আমার অনুযায়ী বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমি কি বলেছি, বর্গক্ষেত্র কিছু না দেওয়া থাকলে অঙ্কের মধ্যে নিশ্চয়ই কোনো উত্তর দেওয়া আছে, কি দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমার অনুযায়ী বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার। ওদের অনুযায়ী অ্যান্সার তো ওটাই 400 দেওয়া আছে। তাহলে বাহু সমান সমান বাহু সমান সমান এটা ওদিক চলে গেলে রুট ওভার হয়ে যাবে 400, 400কে রুট করলে কত হয়, 20 হয়। 400কে রুট করলে কত হয় ভাবো, 20 হয়, কারণ 2 দুগুণে 4, 20 হচ্ছে। তাহলে আমি কি পেয়ে গেলাম, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি পেয়ে গেলাম, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটা পেয়ে গেলাম কত, 20। এগুলো সব কত, 20, 20, 20। এবার আমাকে কি বের করতে হবে বলেছে, বর্গক্ষেত্রের চারিধারে, বর্গক্ষেত্রের 4 ধারে বেড়া দিতে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা বের করি, বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের বা মাঠের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা। কি পরিসীমার ফর্মুলা, না পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 গুণ বাহু, 4 গুণ বাহু। ঠিক আছে, 4 গুণ বাহু। তাহলে ফর্মুলাটা কি, 4 গুণ বাহু, বাহু মানে কত, বাহু মানে হচ্ছে কত জন বেরালো, 20 বেরালো। তাহলে অ্যান্সার বেরালো 80 মিটার। পরিসীমা কিন্তু সবসময় মিটারে বেরায়, ঠিক আছে, মিটার, 80 মিটার বেরিয়ে গেল কিন্তু পরিসীমা। এবার আমাকে কি বলেছে দেখো অঙ্কের মধ্যে, অঙ্কে বলেছে যে 1 মিটারের জন্য 8 টাকা 50 পয়সা, মানে কি 1 মিটার, মানে ধরো এইখান থেকে এইটুখানি রং করতে, এটা আমি পুরো মুছে দিচ্ছি এইগুলো। এবার বলেছে 1 মিটারের জন্য 8 টাকা করে নেবে, কথা কথা ধরো 1 মিটারের জন্য 8 টাকা, মানে কি এইখান থেকে এইটুখানি ক টাকা নেবে, 8 টাকা। তাহলে এই পুরো চারিধার করতে, মানে চারিধার মানে কত, 80 মিটার, পুরোটা কত 80 মিটার, তাহলে 80 মিটার করতে কত আরও বেশি হবে। তাহলে ঐকিক নিয়মে আমি করি যে 1 মিটারের জন্য খরচা হয় তাহলে লিখি যে 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত টাকা, 8 টাকা 50 পয়সা। তাহলে কত মিটার বেড়া দেবো, 80 মিটার। 80 মিটার বেড়া দিতে খরচ হয় 80 ইন্টু 8 টাকা 50। পয়েন্টটাকে তুলি, পয়েন্ট তুললে 100, 0 0 0 0, কত বেড়াচ্ছে, 5 8 40 0, 8 8 64, 65 66 67 68, 680 টাকা। এই হয়ে গেল তোমাদের যে অ্যান্সারটা, কত বেরোলো, 680 টাকা। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 5-এর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে যে সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। আয়তকার জমি আছে, তার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কিন্তু 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার যদি আমি কমাই এবং প্রস্থ যদি 3 মিটার বাড়াই, তাহলে জমিটি কি তৈরি হয়ে যাবে, বর্গাকার, মানে একটু বাড়ালে কমালে চারদিক সমান হয়ে যাবে। তাহলে সুহাসদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। জমির দৈর্ঘ্য ও প্রস্থ দিয়েছে, মানে চেয়েছে, ঠিক আছে। তাহলে অঙ্কের মধ্যে যদি আমি এঁকে একটু দেখি, তাহলে দেখো একটা জমি, ধরো এটা আয়তকার জমি আছে,
ব্যাপারটা বোঝো, তাকে অঙ্কটা এক্ষুনি হয়ে যাবে। জমি দিয়েছে, এই জমিটার ক্ষেত্রফল দিয়েছে, মানে ভেতরের অংশটুকু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই জমিটার ক্ষেত্রফল দিয়েছে, ক্ষেত্রফল কত দিয়েছে? 500 বর্গমিটার। ভালো কথা, ক্ষেত্রফল দিয়েছে 500 বর্গমিটার, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ কিন্তু অঙ্কের মধ্যে কিচ্ছু দেয়নি, বের করতে হবে। এবার বলেছে জমিটিকে যদি 3 মিটার কমাই এবং প্রস্থ যদি 2 মিটার বাড়াই, তাহলে এখান থেকে একটু কমিয়ে দিয়েছে। কতটা কমিয়েছে? 3 মিটার কমিয়েছে, এবং প্রস্থ 2 মিটার বাড়িয়েছে, মানে এটা বাড়িয়েছে একটুখানি, আর এটা একটু কমিয়ে, এতটা কমিয়ে দিয়েছে, আর এটা এতটা বাড়িয়ে দিয়েছে। তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে? জিনিসটা দাঁড়িয়েছে এরকম একটা বর্গাকার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এরকম বর্গাকার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার বলেছে জমিটির দৈর্ঘ্য প্রস্থ কত। একদম ইজি। সবার প্রথমে আমি কি বলেছিলাম, যে অঙ্কের মধ্যে যখন দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে না, বা বর্গক্ষেত্রের বেলায় যখন বাহু দেওয়া থাকবে না, তাহলে নিশ্চয়ই একটা অঙ্কের মধ্যে কিছু উত্তর দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে কি করব, আগে আমি আমার অনুযায়ী আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আনি, ধরে নিই আমি। তাহলে ধরি কি দেওয়া আছে, এটা জমি। ধরি জমির দৈর্ঘ্য x মিটার আর প্রস্থ y মিটার, ঠিক আছে, ধরে নিলাম। এবার কি দেওয়া আছে অঙ্কের মধ্যে? জমির ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি জমির ক্ষেত্রফল কি হতে পারে এখান থেকে দেখি আমি। জমির ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ফর্মুলা কি ছিল মনে করে দেখো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে x গুণ y। আমি এখানটায়, তাই তো, তাহলে কত হচ্ছে এখানে, আচ্ছা নিচেই করি, x y বর্গমিটার, এত বর্গমিটার বেরিয়ে গেল। তাহলে কি বেরালো আমার অনুযায়ী? আমি নিজে এক্স ওয়াই ধরে আমি ক্ষেত্রফল কত বের করেছি? এক্স ওয়াই। অঙ্কের মধ্যে ক্ষেত্রফল দেওয়া আছে কত? 500। তার মানে কি আমার উত্তর আর ওদের উত্তর একই। তাহলে শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে এক্স ওয়াই ইজিক্যাল টু কত? 500, ঠিক আছে। এখানে যেখানে একটা ধরে বের করতে পারো, এক্স বা ওয়াই যেটা ইচ্ছা। আমি এক্স করছি, তাহলে এক্স ওয়াইটা ওদিক চলে গেলে কী হয়ে যাবে? এদিক হয়ে যাবে। এটা ধরে নিলাম আমি 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ হয়ে গেল। এত অবধি আমি দেওয়া ছিল, বিয়ে করে দিলাম, ঠিক আছে। এবার দেখো অঙ্কের মধ্যে বলেছে যদি জমিটার দৈর্ঘ্য কি বলেছে? কত মিটার কমে? যদি জমিটার দৈর্ঘ্য 3 মিটার কমায় এবং জমিটার প্রস্থ 3 মিটার বাড়ে, তাহলে জমিটা কি তৈরি যাবে? একটা বর্গাকার জমি তৈরি যাবে। জমিটার দৈর্ঘ্য 3 মিটার কমিয়ে দিলাম, প্রস্থ 2 মিটার বাড়িয়ে দিলাম। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালাম এবং জমিটির প্রস্থ 2 মিটার কমালে কি তৈরি হচ্ছে? একটা বর্গাকার তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা বলো, বর্গাকার যদি তৈরি হয় তাহলে দৈর্ঘ্য মানে বর্গক্ষেত্রের কি হয়? আমরা কি জানি? বর্গক্ষেত্রের 4টি বাহু কি সমান। তার মানে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে মানে কমে গিয়ে জিনিসটা কি দাঁড়াচ্ছে? এটা আর এটা সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ এটারও যা উত্তর হবে এটারও তাই উত্তর হবে, কারণ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সবসময় কি হয়? সমান হয়। অর্থাৎ এইটা যদি x-3 হয়, এটাও তো উত্তরটা একই হবে, কিন্তু অন্যভাবে দিয়েছে, কিন্তু উত্তর তো একই। এটারও যা মান এটারও তাই, অর্থাৎ এটারও যতটা মানে পরিমাণ, এটা হচ্ছে এটা যতটা পরিমাণ দৈর্ঘ্য, এরও দৈর্ঘ্য সমান হবে। কারণ কি জানি আমরা? বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আয়তক্ষেত্র তো না, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আলাদা হয়, প্রস্থ আলাদা হয়, কিন্তু বর্গক্ষেত্রের কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ এরও যা মান এরও তাই মান হবে। তার মানে কি দাঁড়িয়ে গেল? যে এটা সমান সমান এটা দাঁড়িয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি কথাটা লিখে দিই যে জমির দৈর্ঘ্য 3 মিটার কমালে 3 মিটার কমালে ও প্রস্থ 2 মিটার বাড়ালে, কথাটা লিখে দিতে হবে, 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। যখনই জমিটি বর্গাকার হয়ে গেল, তার মানে কি?
তার দৈর্ঘ্য আর প্রস্থ যাই হোক না কেন, দৈর্ঘ্য প্রস্থ তো দুটোই সমান হয়ে গেল, কারণ বর্গাকার মানে কি দুটো বাহু সমান, তার মানে কি এই বাহুটা সমান সমান এই বাহুটা আমি লিখতেই পারি না, কারণ এদের বর্গাকার হয়ে গেলে মানে কি এটা সমান এটা সমান হয়ে গেল, তাহলে আমি শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে লিখতে পারি যে x মাইনাস 3 ইকুয়াল টু ওয়াই প্লাস 2, কারণ এটারও যা উত্তর এটারও তাই মান, কারণ বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এটা যা হবে এটাও তাই হবে, তাহলে কি হলো এটা সমান সমান এটা হয়ে গেল। এবার এক্স ওয়াইগুলোকে এক জায়গায় নিয়ে আসো, এক্স ওয়াইটাকে এদিক নিয়ে চলে আসলে মাইনাস হয়ে যাবে 2, 3টাকে ওদিক নিয়ে চলে গেলে প্লাস 3 হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত বেরাচ্ছে 5 বেরিয়ে গেল। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত বেরালো, দেখো 5 বেরালো। এইবার কি করব, এইখানে আমি এই এক্স এর মানটাকে না বসিয়ে দেবো, এই এক্স এর মানটাকে যদি আমি বেশি বসিয়ে দিই, ঠিক আছে, এক্স এর মানটাকে এখানে আমি কি করবো বসিয়ে দেবো, চলো বসিয়ে দিই, আমি এখানে করছি আমি, তাহলে আচ্ছা 2 নম্বর দিই, এটা 2 নম্বর সমীকরণ দিই, ঠিক আছে, এখানে আমি মানটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, তাহলে 2 নং সমীকরণে x এর জায়গায় মান বসাই, x এর জায়গায় কত 500 ডিভাইডেড বাই y মাইনাস y ইকুয়াল টু 5, তাহলে এদের দুজনে লসাগু করি আমি, y লসাগু, তাহলে উপরে যা আছে তাই বসে যায় 500 মাইনাস নিচে 1 আছে, তাহলে ওয়াইকে 1 দিয়ে ভাগ করলে কি হয় ওয়াই হয়, তাহলে ওয়াই গুণ করলে কত হয় ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 5, ক্রস গুণ হবে, ক্রস গুণ করলে দাঁড়াচ্ছে 500 মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 5y, ওয়াইটাকে এদিক নিয়ে চলে আসে, ওয়াইটাকে এদিক নিয়ে চলে আসলে 500 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 5টা দিক চলে আসলে 5y দিক চলে আসলে মাইনাস হয়ে যাবে ইজিক্যাল টু 0। এবার এটাকে যদি সুন্দর করে সাজাই তাহলে এটা কিন্তু সমাধান হবে, ঠিক আছে, সুন্দর করে সাজাই, ওয়াইটাকে স্কোয়ারটাকে মাইনাস ওয়াই স্কোয়ারটাকে প্রথমে রাখি, 5yটাকে তারপরে রাখি, 500টাকে সবার শেষে পাঠিয়ে দিলাম 0। এবার মাইনাসটা যদি আমি কমন নিয়ে ওই সাইডে পাঠিয়ে দিই, মাইনাসটাকে কমন নিয়ে নাও, এখান থেকে মাইনাস কমন পড়ে কি থাকে ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 5y প্লাস 500 ইজিক্যাল টু 0, তাহলে দাঁড়াচ্ছে কি ওয়াই স্কোয়ার প্লাস 5y প্লাস 500, মাইনাসটা দিয়ে চলে গেলে কি হয় 0। এবার এটাকে তোমার করো, সমাধান করি এটাকে, তাহলে কি করবো আমরা জানি কিভাবে করে, তোমার সমাধান করতে গেলে কী হবে 500কে প্রথমে কী করতে হবে, 500কে প্রথমে কী করতে হবে লসাগু করতে হবে, লসাগু করে দুটো সংখ্যা তৈরি করতে হবে যাদের এইখানটা একটু ভুল হয়েছে, এটা তো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়। এবার কি করতে হবে আমাকে, এই 500কে ভালো করে শোনো, এই 500কে কী করতে হবে ভাঙতে হবে, ভেঙে দুটো সংখ্যা তৈরি করতে হবে যাদের গুণফল 500 হয় এবং বিয়োগ করলে 5 হয়, সেটা তোমাকে করতে হবে। তাহলে করি আমি, এটাকে মুছছি, পাঁচশো 2 দিয়ে 250, 2 দিয়ে 125, 5 দিয়ে 25, 5 দিয়ে 5 5 25, দুটো সংখ্যা তৈরি করবো। তাহলে দেখো আমি যদি করি 5 5 25, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, দেখো 25 আর 20 এই দুটো সংখ্যা তৈরি করলাম। তাহলে কি হবে, এদের গুণ করলে হবে 500, আবার এদের বিয়োগ করলে কি তৈরি হয় 5 তৈরি হয়ে গেল। তাহলে বসিয়ে দিই, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 25y
মাইনাস কত 20 20y মাইনাস 500 ইজিক্যাল টু 0। কমন নিই, এদের থেকে y কমন পড়ে থাকে, y প্লাস y কমন নিলে দুজনের থেকে y কমন নিলে y প্লাস 5 5 25, সরি এটা 25ই তো পড়ে থাকে 25, ঠিক আছে। মাইনাস এদের দুজনের থেকে কি কমন দেখো 20 কমন যাচ্ছে, পড়ে থাকছে y মাইনাসে মাইনাসে প্লাস 25 হচ্ছে, 25 দুগুণে 50, হ্যাঁ 25 হচ্ছে 0, ঠিক আছে। এবার আমি ওই দিকটাই করি। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কেমন না, আমরা কি জানি যে এই দুটো এক কমন হলে কি এই দুটো থেকে একটা চলে আসছে, তাহলে y প্লাস 25 আর এইখানে পড়ে কি থাকছে, এখানে পড়ে থাকছে y মাইনাস 20 ইজিক্যাল টু 0। সুতরাং আমরা কি জানি যে y প্লাস 25 ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু মাইনাস 25, আর একটা বেরাচ্ছে y মাইনাস 20 ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু এটা ওদিক চলে গেলে 20। সবসময় পজিটিভ সংখ্যাটা নিতে হয়, তাহলে y সমান সমান কত বেরিয়ে গেল 20, প্রস্থ কিন্তু বেরিয়ে গেল, y সমান সমান কত 20, প্রস্থ বেরিয়ে গেল, কিন্তু প্রস্থ কিন্তু পেয়ে গেলাম আমরা, কারণ প্রস্থ y ধরেছিলাম, তাহলে y কত 20 পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা জানি সমাধান করার সময় কি y এর মান বা x এর মান যখন বেরিয়ে যায় তখন 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে x বা y যেটা পড়ে থাকবে তার মান বসিয়ে দেবে। তাহলে আমি হয় এখানে বসাতে পারি x এর মান মানে 1 নম্বরে, অথবা 2 নম্বরে, যেটাতে ইচ্ছা বসাতে পারি। আমি 1 নম্বরে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি একটু মুছছি, এই জায়গাটা একটু মুছতে হবে, আর জায়গা হচ্ছে না, এটা মুছছি। এই 1 নম্বর সমীকরণে কিন্তু মানটা বসিয়ে দেবো, এইটা y এর মানটা, সুবিধা হবে তোটা করতে। তাহলে লিখি 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ x কি ছিল, আগের পুরোটার 500 ডিভাইডেড বাই y, অর্থাৎ x ইকুয়াল টু 500, y এর মান কত ছিল 20, বসিয়ে দাও, 0 0 কাটা 25 দুগুণে 50, তাহলে x ইকুয়াল টু কত বেরালো 25। তাহলে দৈর্ঘ্য কত বেরিয়ে গেল, দৈর্ঘ্য বেরিয়ে গেল 25 মিটার। এটা কিন্তু এর থেকে আলাদা। এই হয়ে গেল তোমাদের অ্যান্সার, ঠিক আছে। এই হয়ে গেল তোমাদের কি হয়ে গেল, যে 5 নম্বরের অ্যান্সারটা। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 6 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো, একটি গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। ওই বর্গাকার জমির চারধারে একই উচ্চতায় 3 ডেসিমিটার চওড়া দেয়াল দিয়ে ঘিরবো। হিসাব করে দেখি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসাবে দেয়াল দিতে কত খরচা হবে। তাহলে আমি আগে আঁকার আগে ব্যাপারটাকে আঁকি। ধরো এরকম একটা বর্গাকার জমি আছে, বর্গাকার জমি আছে, ঠিক আছে। এই জমির দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত 300, অর্থাৎ এটা হচ্ছে 300 বর্গমিটার। প্রতিটাই তাহলে 300, এটাও 300, এটাও 300, এটাও 300, এটাও 300, ভালো কথা। এবার বলেছে এই জমির চারধারে 3 ডেসিমিটার চওড়া দেয়াল দেবে। এখানে না দেয়াল দেবে, দেয়াল দিলে কী হয়ে যাবে, জমিটা একটু কমে যাবে। যখনই দেয়াল দেবে জমিটা একদম কমে যাবে, এতটা কথা আমি একটু বেশি করেই ধরছি, ধরো এতটা কমে যাচ্ছে। জমিটা যদি এটা ধরো দেয়াল, এই যখন এটা দেয়াল দিচ্ছে, এগুলো ধরো দেয়াল, এটা পুরো দেয়াল, ঠিক আছে। এই দেয়ালটা কতটা চওড়া বলেছে ভালো করে দেখো, এই দেয়ালটা বলেছে ডেসিমিটার, 3 ডেসিমিটার। যেহেতু এটা মিটারে আছে, ঠিক আছে, ওটা বলেছে 3 ডেসিমিটার। তাহলে 3 ডেসিমিটারকে মিটারে নিয়ে যেতে গেলে কী করতে হয়,
আমরা জানি ডেসিমিটারকে মিটারে নিয়ে গেলে 10 দিয়ে ভাগ, মানে 0.3 হবে। মানে কিসে আছে আপাতত? ডেসিমিটারে। তাহলে এটাকে মিটারে নিয়ে যেতে গেলে কী করতে হবে? 10 দিয়ে ভাগ, মানে বেরাবে অ্যান্সার কত? 0.3। তাহলে আমি 0.3 ধরছি। তাহলে এটা কতটা চওড়া? 0.3। এটা 0.3 চওড়া, মানে 0.3 এদিকে, 0.3 এদিকে, 0.3 এদিকে, 0.3 মিটার চওড়া। পাঁচিলটা ধরো এতটা চওড়া, ঠিক আছে। এবার বলেছে পাঁচিলটাতে কই গেল, হ্যাঁ, 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা হিসাবে দেয়ালের খরচা কত, অর্থাৎ পাঁচিলটা দিতে কত খরচা হবে সেটা পরের কথা। পাঁচিলটা দিতে কত খরচা হবে আমি বের করতে পারবো। তার মানে আমাকে কী বের করতে হবে ভালো করে শোনো। আমাকে কী বের করতে হবে ভালো করে দেখো। আমাকে বের করতে হবে পাঁচিলটা মানে কি? এইটা পুরোটা পাঁচিল, এই যে এই চওড়াটা পাঁচিল, এই চওড়াটা হচ্ছে পাঁচিল। তাহলে আমাকে বের করতে হবে এই চওড়া অংশটুকু বের করতে হবে। তাহলে আমি কীভাবে বের করবো? আমি বের করব এই পুরোটার প্রথমে ক্ষেত্রফল বের করব। মানে এই পুরোটার থেকে যদি আমি এই সাদা অংশটুকু বাদ দিই, ভালো করে দেখো, এই পুরো অংশটা থেকে যদি আমি সাদা অংশটুকু বাদ দিই তাহলে তো আমি এটা পেয়ে যাবো, হ্যাঁ কি না? বলছে পাঁচিলটা তৈরি করতে কত খরচা হয়েছে। আরে পাঁচিলটা তৈরি করতে খরচা হয়েছে কত সেটা পরের কথা, আগে দেখি পাঁচিলটা কতটা পরিমাণ আছে, তারপর তো খরচা বের করবো। তাহলে পাঁচিলটা খরচা মানে কি? পাঁচিলটা এইটা, এই যে পাঁচিল, এইটা পাঁচিল। তাহলে আমাকে এইটা, এই পাঁচিলের অংশটুকু বের করতে গেলে আমাকে কী করতে হবে? এই পুরো অংশটা থেকে যদি আমি এই সাদা অংশটুকু বাদ দিই, অর্থাৎ এই জমিটাকে বাদ দিই, তাহলে তো এই পাঁচিলটা পেয়ে যাবো, হ্যাঁ কি না? মানে পুরো জমিটা থেকে যদি আমি এই, মানে পুরোটা থেকে, পাঁচিল সহ জমিটা থেকে যদি আমি এই সাদা অংশটুকু বাদ দিই তাহলে তো আমি কালো অংশটুকু পেয়ে যাবো, ঠিক কি না? তাহলে তোমাকে সেটাই বের করতে হবে। তাহলে পুরোটা মানে কত? এটা হচ্ছে মানে দেয়াল সহ পাঁচিল, পাঁচিল সহ জমি, হ্যাঁ কি না? তাহলে প্রথমে কি দেয়া আছে? পাঁচিল সহ জমির দৈর্ঘ্য, পাঁচিল সহ জমির দৈর্ঘ্য দেয়া আছে, কিন্তু পাঁচিল সহ জমির দৈর্ঘ্য দেয়া কত? 300 মিটার, ঠিক আছে। তাহলে পাঁচিল সহ জমির ক্ষেত্রফল কত? সুতরাং পাঁচিল সহ পাঁচিল না, দেওয়াল সহ, তাহলে দেওয়াল কি দিয়েছে? দেয়াল, তো ওখানটি কই গেল, হ্যাঁ দেওয়াল। তাহলে দেওয়াল সহ জমির ক্ষেত্রফল, ফর্মুলাটা কি? বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তার মানে 300 স্কোয়ার, তাই তো। তাহলে এটাকে যদি গুণ করো কত বেরাবে? 3 × 9, 9000, 2 0 2 0, এত বর্গমিটার বেরাবে, ঠিক আছে। এবার কি করব? এবার আমরা এই সাদা অংশটুকু বের করবো, এই সাদা অংশটুকুর ক্ষেত্রফল। তাহলে দেখো, সাদা অংশটুকু যদি ক্ষেত্রফল আমি যদি বের করতে চাই, তাহলে সাদা অংশটুকু করা মানে কি? বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কমে যাচ্ছে না? কারণ প্রথমে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এতটা ছিল, এখন কতটুকু হয়ে গেছে? এতটুকু। এদিকেও কমে গেছে, এদিকেও কমেছে। কত করে কমেছে? এদিক দিয়ে হিসাব করলে কত কমেছে? দেখো 0.3 এই কমেছে। আবার এদিক থেকে হিসাব করলে মানে একই 0.3 কমেছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চারিদিক থেকে কত কমে গেছে? 0.3 করে কমে গেছে। মানে একদিক থেকে কত কমেছে দেখো, যেদিক থেকে হিসাব করতে হবে। এদিক থেকে যদি করো, সাপোজ এটা কত ছিল? পুরোটা 300 থেকে কতটুকু কমেছে? 300 থেকে কতটুকু কমেছে? এই যে এইটুখানি কমেছে আর এইটুখানি কমেছে। মানে বাহুটা একটা বাহুটা একটা দিক বিয়ে করলেই তো হয়ে যায়। এই যে এইটা কমেছে, এটা কমে, মানে কি পয়েন্ট এদিকে 3 ডেসিমিটার কমেছে, এদিকে 3 ডেসিমিটার কমেছে। তাহলে ডেসিমিটারকে আগে মিটারে নিয়ে যাই। তাহলে পাঁচিল দেওয়াল বাদে জমির দৈর্ঘ্য, আচ্ছা আগে লিখে নিই। 3 ডেসিমিটার
পাঁচিল 3 ডেসিমিটার দেওয়াল থাকলে, দেওয়াল দিলে, দেওয়াল 3 ডেসিমিটার দেওয়াল দিচ্ছি, 3 ডেসিমিটার দেওয়াল, আচ্ছা এখানটায় করে নিই, 3 ডেসিমিটারকে মিটারে নিয়ে যাই, 3 ডেসিমিটার সমান সমান 0.3 মিটার, মিটারে নিয়ে গেলাম, মিটার 0.3 মিটার দেওয়াল দিলে, দেওয়াল দিলে, দেওয়াল দিলে জমির দৈর্ঘ্য হবে, জমির দৈর্ঘ্য হবে কত হবে, জমির দৈর্ঘ্য হবে, ছিল কত 300, সেখান থেকে কমছে কত, ভালো করে দেখো, পুরোটা ছিল 300, এটা ছিল 300, এখান থেকে এত অবধি ছিল 300, এখান থেকে 0.3, এখান থেকে 0.3 কমছে, তাহলে কমে যাচ্ছে কত 0.3 প্লাস 0.3 কমে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কত 300 মাইনাস 0.6, বিয়োগ করে দেখো 294 হবে, আমি বিয়োগটা করে দিচ্ছি, 299.4 হবে, আমি বিয়োগটা করছি, এখানটা করি 300, অনেকে কিন্তু এই বিয়োগটা ভুল করে, দেখো এখানটা পয়েন্ট বসাবে, এখানটা পয়েন্ট আগে যেমন বসিয়ে দাও এরকম 6, এখানে একটা পয়েন্টের জন্য 0, 6 কত দিলে 4, মানে এখানে একটা সবসময় যখনই মনে করে পয়েন্ট দেওয়া আছে, এখানে থেকে পয়েন্ট দিয়ে আছে, তাহলে পয়েন্ট নিয়ে নিলাম, এখানেও একটা পয়েন্ট বসিয়ে দিলাম, কারণ এটা শেষেই পয়েন্ট হয়, এখানেও পয়েন্ট 6, তাহলে উপরে কিছু নেই মানে 0, 6 কত দিলে 10 হয়, 4 দিলে, হাতে রইল 1, তাহলে কত দিলে 10 হয়, 9 দিলে, হাতে রইল 1 কত দিলে 10 হয়, 9 দিলে, হাতে রইল 1 কত দিলে 2 দিলে, এটা হলো 299.4 মিটার। তাহলে দেখো পাঁচিল বাদ দিয়ে জমির দৈর্ঘ্য কত হলো 299.4, তাহলে লিখি দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল, তাহলে কত হচ্ছে, দেওয়াল বাদে জমির, মানে সাদা অংশটুকুর ক্ষেত্রফল বলছি, কিন্তু এই অংশটুকুর ক্ষেত্রফল বের করছি, এই অংশটা মানে কি দেয়াল বাদ দিয়ে জমি, তাহলে দেয়াল বাদে জমির ক্ষেত্রফল কত 299.4 গুণ 299.4, বাবা গুণ করতে হবে, এখানটাই করি 299.4 গুণ 299.4, 4 4 16, 4 নং 36 37, 4 নং 36 3 39, 4 দুগুণে 8, 9 10 11 গুণ 4 নং 36, 9 নং 81, 3 84 4, 9 নং 81 82 83 84 85 86 87 88 89 9, হাতে রইল 8, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24 25 26, নিচেরটাও তাই হবে 6 4 9 6 2, এবার 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 রাখে 19, 2 দুগুণে 4 রাখে 5, 6 6 6 12 কে 13 3, হাতে রইল 1, 9 4 6 4 10 19 আর একে 20 0, হাতে রইল 2, 8 আর 4 12, 12 আর 10 22, 22 আর 2 22 23 24, 24 এর 4, 24 এর 4, হাতে রইল 2, হাতে রইল 2, 6 7 7 আর 9 16, 16 24 25 26 এর 6, হাতে রইল 2, 9 6 15 16 17 আর 19, হাতে রইল 1, 5 আর 2 7 আর 1 8, বেরালো কত 8,964,3,6, পয়েন্ট কটার পর আছে, একটা দুটোর পর পয়েন্ট আছে, এই যে দুটোর পর পয়েন্ট, মানে এই যে একটা পয়েন্ট, দুটোর পর পয়েন্ট, তাই বের করতে বলেছে, তো কি বের করতে বলেছে, ঠিক আছে, বেরিয়ে গেল, তাহলে এইটার ক্ষেত্রফল বেরিয়ে গেল, এটার পুরোটার ক্ষেত্রফল কত, পুরোটার ক্ষেত্রফল হচ্ছে এই যে 9000 বর্গমিটার, আর এই সাদা অংশটুকুর ক্ষেত্রফল কত এত, তাহলে আমাকে বের করতে কি হবে, এই কালো অংশটুকুর ক্ষেত্রফল, তাই তো এই পাঁচিলটা, তাহলে পুরোটা থেকে এটা বাদ দেবো, তাহলে মানে দেওয়ালে শুধু দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে লিখি সুতরাং শুধু দেওয়ালের
ক্ষেত্রফল কত ছিল? 90,000 মাইনাস 89,640.36। বাবারে, বিয়োগ করতে হবে। ঠিক আছে, এর ওপর বসিয়ে দিই না। পয়েন্ট কিছু নেই মানে 00। বিয়োগ 6 কত দিলে দেওয়া হয়? 4 দিলে হাতে রইল 1, 4 কত দিলে 6 দিলে হাতে রইল 1, 9 দিলে হাতে রইল 1, 5 দিলে হাতে রইল 1, 7 3 দিলে হাতে রইল 1, 10 10 মিলে গেলে 0 0। তাহলে 359 বেরালো। 359.64 বর্গমিটার। এখনো কিন্তু শেষ হয়নি। এবার কি বলেছে দেখো, তার মানে এই কালো অংশটুকু ক্ষেত্রফল, মানে এটা কতটা পরিমাণ পাঁচিল আছে, পাঁচিলের পরিমাণ কতটা ক্ষেত্রফল, পাঁচিলের ক্ষেত্রফল হচ্ছে 359.64 বর্গমিটার। ঠিক আছে, এবার বলেছে তোমাকে দেখো, এবার এটা মুছছি। এবার বলেছে যে প্রতি 100 বর্গমিটারের জমিতে খরচা হয় কত? 5,000 টাকা। মানে 100 বর্গমিটার জমির জন্য কত টাকা খরচা হয়? 5,000 টাকা। তাহলে এত বর্গমিটার জমির জন্য কত খরচা হবে? রৈখিক নিয়মে বের করতে হবে। তাহলে আমি বের করি। একশো বর্গমিটারে 100 বর্গমিটারে খরচ হয় 5,000 টাকা। ঠিক আছে, তাহলে 1 বর্গমিটারে খরচ হয় 5,000, আরও কম হবে, 5,000 ডিভাইড বাই 1000, তাহলে 359.64 এত বর্গমিটারে খরচ হয়। আমি নিচে করছি 5,100 ইন্টু 359.64। পয়েন্ট হলো 1 0 0 0 0 0 0 0 0। 5 দিয়ে, 5 দুগুণে 10, 2 দিয়ে, 2 1 2, 7 দুগুণে 14, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 17,982 টাকা। তাহলে টোটাল কত খরচা হলো? 17,982 টাকা কিন্তু খরচা হলো। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 7 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো, রেহানদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার। বাগানটির ভিতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারের জন্য 20 টাকা হিসাবে মোট 13 টাকা 80 পয়সা খরচা হলে রাস্তাটি কতটা চওড়া হবে? তাহলে সবার প্রথমে আমি একটু জাস্ট আঁকাটাকে এঁকে নিই, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ধরো এরকম একটা জমি আছে, আয়তাকার জমি। ঠিক আছে, এই আয়তাকার জমি দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 14 মিটার, প্রস্থ দিয়ে দিয়েছে 12 মিটার। ভালো কথা, একদম ভালো কথা। এবার বলেছে এর ভিতরে, বাগানটির ভিতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা আছে। বাগানটির ভিতরে একটা রাস্তা তৈরি করেছে, তার মানে এইটা ধরো রাস্তা। এই যে এই কালো অংশটুকু ধরো রাস্তা, এই অংশটা ধরো রাস্তা। এটা ধরো রাস্তা, এই কালো অংশটুকু। ঠিক আছে, এটা ধরো রাস্তা। ঠিক আছে, ভালো কথা। তারপরে এবার কি বলেছে, এই রাস্তাটার 1 বর্গমিটারের জন্য 20 টাকা হিসাবে খরচা হলে টোটাল রাস্তাটা তৈরি করতে খরচা হয়েছে কত? 13 টাকা 80 পয়সা। ভালো করে শোনো, এই রাস্তাটা তৈরি করতে টোটাল খরচা হয়েছে কত? 13 টাকা 80 পয়সা। 1 বর্গমিটারের জন্য, মানে এইটুখানি ধরো, সাপোজ এইটুখানির জন্য কত খরচা হয়? 20 টাকা, মানে 1 বর্গমিটারের জন্য। মানে 20 টাকা দিয়ে আমি কতটুকু জমি চাষ করতে, মানে কতটুকু রাস্তা তৈরি করতে পারি? 20 টাকা দিয়ে আমি 1 বর্গমিটার রাস্তা তৈরি করি। এবং এই পুরো রাস্তাটা তৈরি করতে আমি টোটাল কত টাকা নিচ্ছি? 1380 টাকা। তার মানে কি,
1380 টাকায় তো আমি পুরো রাস্তাটা তৈরি করে ফেলছি, তাই তো? 1380 টাকায় যতটা পরিমাণ রাস্তা তৈরি করছি ওটাই তো রাস্তার ক্ষেত্রফল, ঠিক কি না? তাহলে প্রথমে আগে সেটা বের করে নিই। তাহলে লিখি যে 20 টাকা খরচ করে 20 টাকা খরচ করে রাস্তা হয় 1 বর্গমিটার। ঠিক আছে, তাহলে 1 টাকা খরচা করে রাস্তা তৈরি হয় 1/20। টোটাল খরচা হয়েছে কত? 1380 টাকা খরচা করে আমি কি তৈরি করছি? রাস্তা তৈরি করছি। কত? পুরো রাস্তাটা তৈরি করে ফেলছি। 13 টাকা 80, 0 0 কাটা 2 দিয়ে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, বেরাচ্ছে কত? 69 বর্গমিটার রাস্তার ক্ষেত্রফল কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, অঙ্কের মধ্যে কি বের করতে বলেছে ভালো করে শোনো। অঙ্কের মধ্যে তোমাকে বের করতে বলেছে রাস্তাটা কতটা চওড়া, মানে এই যে এইখান থেকে এই যে চওড়াটা কতটা। আগের অঙ্কটাতে চওড়াটা দেয়া ছিল, কিন্তু এই অঙ্কটাতে দেখো রাস্তাটা কতটা চওড়া দেয়া নেই। তাহলে যখনই এরকম ধরনের কিছু দেয়া থাকবে না, তখনই অঙ্কের মধ্যে আমার একটা কিছু না কিছু উত্তর দিয়ে দেবে। এখানে কি উত্তর দিয়েছে দেখো, এর দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু রাস্তাটা যখনই কমছে এর কি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, মানে রাস্তাটা কতটা দৈর্ঘ্য দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে অঙ্কের মধ্যে কিছু না কিছু একটা উত্তর দেওয়া আছে। অঙ্কটার মধ্যে উত্তর কি দেওয়া আছে? অঙ্কটার মধ্যে আমার রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেছি। কি দেওয়া আছে? হিসাব মতন দেখা যাচ্ছে যে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমাকে কি বের করতে হবে? রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। কিভাবে রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবো? আমি এই পুরো অংশটা থেকে যদি এই সাদা অংশটুকু বের করে দিই, রাস্তাটা মানে কি কালো অংশটুকু, তাহলে এই পুরো অংশটা থেকে যদি কালো অংশটুকু বাদ দিই তাহলেই তো রাস্তার ক্ষেত্রফল, হ্যাঁ কি না? পুরো অংশটা থেকে যদি এই সাদা অংশটুকু বাদ দিই তাহলেই তো রাস্তার ক্ষেত্রফল, হ্যাঁ কি না? তাহলে আমি সেটা আগে বের করি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ তো দেয়াই আছে। তাহলে সবার প্রথমে কি বের করব? রাস্তা সহ জমির, রাস্তা সহ কি জমি? তো বাগান। রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, এই ক্ষেত্রফল। প্রথমে আমি বের করছি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, কত হবে? আমরা কি জানি ফর্মুলা? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 14 গুণ 12, 168 বর্গমিটার বেরিয়ে গেল। ভালো কথা, এইবারই আসল আসছে। এইবার কি করব? আমি এইটুখানি ক্ষেত্রফল বের, সাদা অংশটুকু। তাহলে সাদা অংশটুকুর ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে? এর দৈর্ঘ্য জানতে হবে। এর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এক্স, এই যে এটা ধরে নিচ্ছি এক্স। তাহলে চারিদিকে এক্স, এই চওড়াটা এক্স, এই চওড়াটা এক্স, এই চওড়াটা এক্স। তাহলে রাস্তার ক্ষেত্রফল মানে রাস্তা বাদে জমিটার দৈর্ঘ্য, রাস্তাটাকে যদি আমি বাদ দিই তাহলে এই সাদা অংশটুকু, এই যে এইখান থেকে এতটুকু দৈর্ঘ্য কত হচ্ছে, আর প্রস্থ কত হচ্ছে? দৈর্ঘ্য কমছে কত? এদিকে এক্স কমছে, এদিকে এক্স কমছে। প্রস্থর ক্ষেত্রে এদিকে এক্স কমছে, এদিকে এক্স কমছে। তাহলে লিখি যে ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া, রাস্তাটি এক্স মিটার ধরে নিলাম, রাস্তাটি এক্স মিটার। তাহলে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য, রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত হচ্ছে? ভালো করে দেখো। রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হচ্ছে তোমার, রাস্তার কত ছিল? 14, ঠিক আছে। তাহলে কত কমছে? এক্স প্লাস এক্স, দুদিকে এক্স এক্স করে কমে, তাহলে কত হচ্ছে? 14 মাইনাস 2x, এইটা কমছে এত মিটার, এটা হচ্ছে। আর তো কিছু করা যাচ্ছে না। আর প্রস্থ তাহলে কত হচ্ছে? রাস্তা বাদে জমির প্রস্থও তাই কমছে, দুদিকে এক্স এক্স করে কমছে। ছিল হচ্ছে 12, কমছে হচ্ছে এক্স প্লাস এক্স, অর্থাৎ 12 মাইনাস 2x এত মিটার।
তাই তো। আমার কি বের করা কাজ? প্রথমে পুরোটার ক্ষেত্রফল আমি বের করে ফেলেছি, এই যে পুরোটার ক্ষেত্রফল। এবার কি করব, এই সাদা অংশটুকুর ক্ষেত্রফল, কিন্তু সাদা অংশটুকুর ক্ষেত্রফল বের করতে গেলে এই দৈর্ঘ্যটার মাপটা আমার জানতে হবে, দৈর্ঘ্য প্রস্থর মাপ। এই দৈর্ঘ্য প্রস্থর মাপ আমি কীভাবে পেলাম? ধরে নিলাম রাস্তাটা x মিটার চওড়া, তাহলে দৈর্ঘ্য কত হলো? এতটা। আর প্রস্থ x মিটার চওড়া, তাহলে প্রস্থ কত হলো? এটা। তাহলে এই সাদা অংশটুকুর ক্ষেত্রফল অর্থাৎ রাস্তা বাদে জমির ক্ষেত্র, মানে বাগানের ক্ষেত্রফল, বাগান না এটা, বাগান, বাগান তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, ধরবে না, এখানে লিখছি কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ 12 মাইনাস 2x। ঠিক আছে, করো, ক্যালকুলেট করো। ব্র্যাকেট খুলে কেউ 14 দুগুণের সাথে গুণ হবে, প্রথমে হবে 168 বিয়োগ 14 দুগুণে 28x, তারপর 12 দুগুণে 24x, মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4, এক্স স্কোয়ার হচ্ছে এটা, কারণ এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে কত? 168 মাইনাস এই দুটোকে করলে কত? মাইনাস মাইনাসে মাইনাস, যে বড় তার সাইন বসালাম, মাইনাস মাইনাসে প্লাস 20 30 52x প্লাস 4x স্কোয়ার। কী বেরিয়ে গেল? দেখো, এই যে সাদা অংশটুকুর ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে দেখো, মানে রাস্তা বাদে জমিটার ক্ষেত্রফল, তার মানে এই পুরোটার ক্ষেত্রফল কত? এই যে 168। পুরো অংশটুকুর ক্ষেত্রফল দেখো, এই যে 168। আর এই সাদা অংশটুকুর ক্ষেত্রফল কোনটা? এই যে এতটা। তাহলে এই কালো অংশটুকুর ক্ষেত্রফল কি? পুরোটা থেকে এটা বাদ দাও, মানে শুধু রাস্তার ক্ষেত্রফল। তাহলে লিখি, সুতরাং শুধু রাস্তার ক্ষেত্রফল, শুধু রাস্তার ক্ষেত্রফল, শুধু রাস্তার ক্ষেত্রফল কত? 168 মাইনাস এই যে 168, তার থেকে কোনটা বিয়োগ করবো? এটা বিয়োগ করবো না, 168 মাইনাস 52x প্লাস 4x স্কোয়ার। তাহলে ব্র্যাকেট খুলে 168 মাইনাস 168 মাইনাসে মাইনাসে প্লাস 52x মাইনাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস 4x স্কোয়ার। তাহলে এই 168 আর 168 কেটে গেল। এটা একটু সাজিয়ে নিই, মাইনাস 4x স্কোয়ারটাকে এদিকে রাখি, প্লাস 52xটাকে এদিকে রাখি। তাহলে দেখো কি বেরিয়ে গেল? আমার শুধু রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার দেখো, শুধু রাস্তার ক্ষেত্রফল কিন্তু এটা যেটা বেরোলো সেটাকে কি বলছি? শুধু রাস্তার ক্ষেত্রফল। দেখো, শুধু রাস্তার ক্ষেত্রফল কিন্তু এর আগেও বেরিয়ে গেছিলো, কত? 69। বলেছিল না 13 টাকা 80 পয়সা, 1380 টাকা পুরো রাস্তাটা খরচা হবে। তাহলে দেখো, এই ক্ষেত্রফল কিন্তু বেরিয়ে গেছিলো। তার মানে কি, এটা যা এটাও তাই, তাই তো? তাহলে আমি লিখতে পারি যে শর্তানুসারে মাইনাস 4x প্লাস 52x ইজিক্যাল টু 69। ঠিক আছে, 69টাকে এদিকে নিয়ে আসি, 4x স্কোয়ার প্লাস 52x, এটা দিক চলে আসলে মাইনাস হবে, ওদিকে পড়ে রইলো 0। মাইনাস কমন চলে গেলে, মাইনাস কমন নিয়ে নিলাম, ওদিক পাঠিয়ে দিলাম ডাইরেক্ট, প্লাসে মাইনাসে মাইনাস 52x মাইনাসে মাইনাসে প্লাস 69 হয়ে গেল। সমাধান করি, 69কে ভাঙি, 69কে যদি ভাঙি 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 3কে ওহো 69কে তাকে 4 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এটা মুছি আগে। তাহলে কিভাবে করতে হয়? প্রথমে এটার সঙ্গে এটা গুণ করতে হবে, গুণ করে যেটা বেরাবে, গুণ করে কত হচ্ছে দেখি আগে।
69 গুণ 4, 4 নং 36, 4 4 24 25 26, 4 নং 36, 4 4 24 25 26 27, 276। তাহলে 276 পেল। এইবার এই 276টাকে লসাগু করে এমন দুটো সংখ্যা তৈরি করতে হবে যাদের গুণফল 69 হয়, গুণফল 276 হয় এবং যোগফল 52 হয়। ঠিক আছে, করি আমি। 276কে লসাগু 2 দিয়ে, 2 1 2, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 2 দিয়ে 69, 3 দিয়ে 23, 2 1 2, 8 2 1 2, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 2 দিয়ে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 3 9। তাহলে 52 তৈরি করতে হবে। তাহলে 52 কীভাবে তৈরি করব? যোগ করে, তাই তো? তাহলে দেখো 23 দুগুণে কত হচ্ছে? 46, আর 3 দুগুণে 6, তাহলে এই দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 52। করে দিই আমি। 4x² মাইনাস 46x, দেখো অ্যাকচুয়ালি হবে কি প্লাস করে, কিন্তু যেহেতু এটা মাইনাস আছে তাহলে ব্র্যাকেট খুললে কী হয়ে যাবে? মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 6x প্লাস 69 ইকুয়াল টু 0। এবার ওদিকটাই করছি আমি। তাহলে কমন কি যাচ্ছে? দুজনের থেকে 2 কমন যাচ্ছে, আর কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে। ঠিক আছে, 2 কমন যাচ্ছে, x কমন যাচ্ছে। পরে কি থাকছে? 2x মাইনাস 23 দুগুণে 46 মাইনাস, তারপরটা কি কমন যাচ্ছে? 3 কমন যাচ্ছে। 2x প্লাসে মাইনাসে মাইনাস 23 ইকুয়াল টু 0। তাহলে দাঁড়াচ্ছে কত? 2x মাইনাস 23, আবার এখানে পরে থাকছে 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দুটো উত্তর বেরাচ্ছে। 2x 23 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু 23, x ইকুয়াল টু 23/2। এটা কাটাকুটি যাচ্ছে না, সরি, 11.23/2 বেরাচ্ছে তোমার 11 দুগুণে 22, 11.5। ঠিক আছে, আর সুতরাং এদিকটা করছি আর একবার। 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, 2x ইজ ইকাল টু 3, x ইকুয়াল টু 3/2 ইজ ইকাল টু বলে আছে 1.5। দেখো x এর মান কিন্তু আমার বেরিয়ে গেল। x এর মানই তো আমার দরকার, কারণ আমি ধরেছিলাম কত? এই যে রাস্তাটি x মিটার চওড়া, রাস্তাটি x মিটার চওড়া, তাই তো? তাহলে দুটো উত্তর বেরিয়ে থাকে, একটা 11.5, একটা 1.5। এবার কোন উত্তরটা হবে ভালো করে দেখো, কোন উত্তরটা হবে তুমি এমনি বুঝতে পেরে যাবে। দুটোই কিন্তু প্লাসে বেরিয়েছে, কোন উত্তরটা হবে? ধরো তুমি প্রথমে রাস্তাটা কত ছিল, রাস্তাটা যদি ছিল ধরো সাপোজ কথা এখানে আমি করছি, ছিল কত? এটা আমি আঁকছি 14 ছিল, আর এটা কত ছিল? 12। ঠিক আছে, রাস্তাটা কমেছে। তাহলে এইটা যদি 11 হয়, কথা বলছি ভালো করে দেখো, এটা যদি তাহলে এক্স এর মান বেরিয়েছে মানে কত? এদিকে 11, এদিকে 11, কথা আমি ধরো 11.5 বাদ দিচ্ছি, তাহলে এক্স মানে তো এই চৌড়াটা, এই চৌড়াটা এদিকে 11, এদিকে 11, দেখো তাহলে কত হয়ে যাচ্ছে? 11 দুগুণে 11 কত হয়ে যাচ্ছে? এদিকে 11 মিটার চৌড়া, এদিকে 11 মিটার, তাহলে মানে 22 মিটার কমেছে কি? তা তো না, অঙ্ক তো আছে 14, টোটাল আছেই তো 14, তাহলে 22 কি করে কমে? তাহলে এটা হতে পারে না, হতে পারে তাহলে কোনটা? এই সেকেন্ড, এটা 1.5, তাহলে 1.5 করে হবে, 1.5 আর 1.5। ভালো করে বোঝো, যদি 11 আমি লিখি, চওড়াটা যদি 11 হয়, তাহলে এদিকে চওড়া 11 কমেছে, এদিকে চওড়া 11 কমেছে, কমেছে কত? তাহলে 22 কমেছে, আছেই তো টোটাল 14, 22 কি কমতে পারে? না। কত কমতে পারে? 1.5 কমতে পারে। কত কমতে পারে? 1.5। তাহলে অ্যান্সার কোনটা হবে? এইটা কিন্তু অ্যান্সার হবে, এই যে এইটা, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, ওটা অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে ওটা অ্যান্সার লিখবে। কি বললাম বুঝতে পেরেছো?
তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে কোষে দেখি 15.1-এর টোটাল 5টা অঙ্ক করে দিলাম। তো এই 5টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।